এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express Online brought to you by Sri Ramakrishna Shonoka Institute of Medical Science and associated with Topovan Health Private Limited, Life Care Hospital. নমস্কার, শুভ সন্ধ্যা। দেখছেন এক্সপ্রেস নিউজ, সঙ্গে রয়েছে আমি সুব্রত। আর শুরু করছি এক্সপ্রেস অনলাইন। আর এক্সপ্রেস অনলাইনে আপনারা জানেন যে প্রতিদিন আমরা যে বিভিন্ন জেলার বাছাই করা খবর নিয়ে আপনাদের সঙ্গে বসি, এবং সেখানে থাকে আমাদের জেলা প্রতিনিধিরা, থাকে বাছাই করা বেশ কিছু খবর, এবং তার একেবারেই পর্যালোচনা চুটচেলা বিশ্লেষণ করেন আমাদের ডেস্ক পার্সন। আজও আমার সঙ্গে কিন্তু আমার ডেস্ক পার্সন রয়েছেন, আমার সঙ্গে সহকর্মী বিপ্লব চ্যাটার্জি রয়েছেন, স্বাগত। ডেস্ক ইনচার্জ রয়েছেন বিপ্লব চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। বিপ্লবের স্বাগত এক্সপ্রেস অনলাইনে। আজ যে বিষয়গুলোর দিকে নজর রাখবো, কারণ আপনারা জানেন যে প্রতিদিন আমরা বাছাই করা খবর নিয়ে বসি, কিন্তু আজ কিন্তু 5টি গুরুত্বপূর্ণ খবর কিন্তু আপনাদের জন্য রয়েছে। কি কি সেই 5টি গুরুত্বপূর্ণ খবর, যার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দিয়ে দিই। আজ প্রথমেই রয়েছে শিশু মৃত্যু, আর শিশু মৃত্যুকে ঘিরে কিন্তু উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনার একটি হাসপাতালে, এবং তার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে, এবং যে হাসপাতালে যে সুপার, তারও কিন্তু বক্তব্য সামনে এসেছে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ যে তাদেরকে নাকি মারধর করা হয়েছে, এবং যদি তাদের পরিবারের বিরুদ্ধে যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু সেখানে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা কর্মবিরতিতে যাবেন। এরকম একটি বিষয় রয়েছে, কিন্তু কেন এই বিষয় সেটাও আমরা আসবো পর্যালোচনায়। এর পাশাপাশি আমরা লাগাতার কয়েকদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বাঘের আতঙ্ক, দক্ষিণ চব্বিশ পরগনার বাঘের আতঙ্ক। এবার কিন্তু বাঘে মানুষের লড়াই, তেমনই একটা ছবি কিন্তু আজ আপনাদেরকে দেখাবো, যদিও বরাত জোরে সেই ব্যক্তি কিন্তু প্রাণে বেঁচে ফিরেছেন। এর পাশাপাশি থাকছে আমাদের যেমনটা দেখা যাচ্ছে যে হুগলি গ্রামীণ হাসপাতাল রয়েছে, হুগলি গ্রামীণ হাসপাতালের পাশাপাশি রয়েছে ঝাড়গ্রামেও কিন্তু দেখা যাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের গাফিলতির জন্য শাবকের মৃত্যু হয়েছে। সেখানে একটা যে চিতা শাবক, তার মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। এর পাশাপাশি হাসপাতালে দেখা যাচ্ছে যে সেখানে আত্মঘাতী হচ্ছেন রোগী। কোথায় তাহলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, প্রশ্ন উঠছে। এর পাশাপাশি পুলিশি বিষয় নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে, যে পুলিশ রাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, আর সকালবেলা তার দেহ পাওয়া যাচ্ছে রেল লাইনের পাশ থেকে। সুতরাং সব মিলে বুঝতে পারছেন যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কোনো আর দীর্ঘায়িত করবো না, একেবারে আমরা প্রথমেই চলে যাব প্রতিবেদনে। প্রথম প্রতিবেদন আমাদের রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার, সেখানকার প্রতিবেদন আমরা চলে যাব। শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মথুরাপুর হাসপাতালে, স্বাস্থ্যকর্মীদের হেনস্থা, হাসপাতালে ভাঙচুরের অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা, অন্যথায় কর্মবিরতির হুঁশিয়ারি স্বাস্থ্যকর্মীদের। আমরা প্রতিবেদনে দেখব, তারপরেই আমরা হাসপাতাল সুপারের তার বক্তব্য আপনাদেরকে ঠিক আলাদাভাবে শোনাবো। প্রথমে দেখুন প্রতিবেদন। শিশু মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর হাসপাতালে। অভিযোগ, শারীরিক অসুস্থতা নিয়ে 1 বছরের এক শিশুকে হাসপাতালে আনা হয়, সেখানে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে পরিবারের তরফে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর ঘোষণা করার সাথে সাথেই উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর, চলে ভাঙচুর, স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা, অন্যথায় কর্মবিরতির হুঁশিয়ারি স্বাস্থ্যকর্মীদের। ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দক্ষিণ চব্বিশ পরগনা। আমরা দেখলাম প্রতিবেদনটা, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের জেলা প্রতিনিধির সঙ্গে কথা বলবো। তবে তার আগে আপনাদেরকে দেখাই ঠিক কি ঘটনা ঘটেছিল। আপনারা দেখুন সিসিটিভি ফুটেজ। আমি পিসিআরকে অনুরোধ করবো সেই ছবিটা দেখানোর জন্য। আমাদের হাতে এসে পৌঁছেছে সেই সিসিটিভি ফুটেজ, অর্থাৎ যে ঘটনা ঘটে সেই ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে, সেই ছবিটা কিন্তু আমরা দেখাচ্ছি। এর পাশাপাশি আমরা বক্তব্যটাও দেখাবো। তবে তার আগে আমি চলে যাবো বিপ্লবের কাছে। বিপ্লবটা কি বলবে হাসপাতালে এই ছবি, এবং হাসপাতালে যেমনটা বলা হচ্ছে সম্পূর্ণভাবে যে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, যেখানে মারধর করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে, স্বাস্থ্যকর্মীরা হুঁশিয়ারি দিচ্ছেন কর্মবিরতিতে যাওয়ার। সামগ্রিক বিষয়টা কি তথ্য রয়েছে তোমার কাছে? একদম, তুমি যদি দেখো যে
আজকে আজকে তুমি যে কথাগুলো বলছিলে না, ঠিক একইভাবে একটি হাসপাতালে একজন আত্মহত্যা করেছে, একেবারে। রুগী আত্মহত্যা করেছে হুগলিতে। সেইখানে রুগী একটা হাসপাতালের মধ্যে কড়া নিরাপত্তার মধ্যে একটা রুগী কি করে আত্মহত্যা করলো? সেখানে কোনো গন্ডগোল নেই। সেটা কোথায়? হুগলিতে। হুগলির একদম যদি বলো প্রাণকেন্দ্রে হয়েছে। একেবারে। আর এটা কোথায় হয়েছে? মন্দির বাজারে। তুমি ভালো করে দুটো জায়গা বুঝতে হবে। আর তুমি সিসিটিভির ফুটেজ দেখতে চাইছিলে না? আমি তো বলি সিসিটিভির ফুটেজে যদি দেখো, হ্যাঁ, এক ফুটেজ এসেছে আমাদের কাছে, আমরা সেই ছবিটাকে দেখানোর চেষ্টা করব। একবার তুমি সিসিটিভির ফুটেজটা দেখো, পরপর যদি সিসিটিভির ফুটেজ আমি দেখাতে চাইছি, কারা তুমি দেখো, একদম কারা, একেবারে নিম্ন পরিবার, মানে নিম্ন একবার পরিবার দরিদ্র সীমার নয়, নিচে একটু বসবাস করে। ভালো করে দেখো কারা এরা। একেবারে তুমি যে বিষয়টা বলতে চাইছো আমরা বুঝতে পেরেছি। একদম কারা। একেবারে একদম অসুস্থ রুগী নিয়ে এসছে। সেই রুগী নিয়ে আসার পর ডাক্তারবাবু বলেছে তার এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, তাকে দ্রুত কোনো ভালো হাসপাতালে, মানে উন্নত পরিষেবা যেখানে আছে। দেখো, এটা তো একটা গ্রামীণ হাসপাতাল, একেবারে একটা গ্রামীণ হাসপাতাল, জেলার একটি গ্রামীণ হাসপাতাল। একেবারে। সেইখান থেকে তারা বলল যে একে কোনো ভালো হাসপাতালে নিয়ে যাওয়া হোক, অর্থাৎ স্থানান্তরের জন্য বলা হয়েছে। স্থানান্তরের জন্য বলেছে। কিন্তু তারা কিন্তু এখানে প্রেশার দিয়েছে, না জানে যে স্থানান্তর করতে গিয়ে যদি কিছু হয়ে যায় তাহলে ডাক্তারের ঘাড়ের উপরে। এরা এইখানে তুমি দেখো, এইখানে এই হসপিটালের মধ্যে ঢুকে, আমি সিসিটিভির পরবর্তীকালের ছবিটা দেখো, কজন ঢুকেছে, কারা ঢুকেছে, তাদের পোশাক দেখো, পুরো বিষয়টা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। একেবারে, অর্থাৎ পরিকল্পিতভাবে। পরিকল্পিতভাবে না, একটা উচ্ছৃঙ্খল সমাজ আছে একেবারে। আমাদের বাংলায়, একটা উচ্ছৃঙ্খল সমাজ আছে, যে সমাজ যত, আমরা যদি একটু সহজভাবে বলি, যারা বোঝে কম চেঁচায় বেশি। একদম তাই, বোঝে কম চেঁচায় বেশি, আর বুঝতেও চায় না, এদের শিক্ষাও কম আর প্রোডাকশন বেশি। একেবারে। একদম আমি এইভাবে এখান থেকেই বললাম, কারণ হচ্ছে এরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে না, এরা তাদের ওপরওয়ালার দয়া দিয়ে সন্তান জন্ম দেবে। আর এইখানে যেভাবে মেরেছে লুঙ্গি বাহিনী একদম, কারণ আমি আজকে এই কথাটা বলতে এই মঞ্চ থেকে বাধ্য হলাম, কারণ পাশাপাশি চুঁচুড়াতে একটি হাসপাতালে, উত্তরপাড়া হাসপাতালে একটি রুগী সুইসাইড করেছে গামছায় গলায় দিয়ে। সেইখানে কিন্তু তার পরিবারের লোকজন কিন্তু ভাঙচুর করেনি, সেটা কিন্তু সেখানে কোনো গন্ডগোল হয়নি, একটা পিন পর্যন্ত সেখানে পড়েনি। সেখানে অভিযোগ কারা করেছে? অভিযোগ করেছে সেখানে যত রুগী ভর্তি ছিল তার আত্মীয় স্বজনরা। আর পাশাপাশি দেখো, একটা রুগী মরণাপন্ন শিশুকে এখানে নিয়ে আসা হয়েছিল, যেখানে চিকিৎসক বলছে তাকে অন্য কোথাও স্থানান্তরিত করতে হবে, ভালো চিকিৎসা দিতে হবে, অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। তারা জোর করে সেখানে চিকিৎসা করানোর পরে, যেটা ডাক্তারবাবুর বয়ান, ডাক্তারবাবু যেখানে সৌরভ পরিষ্কার করে, ডক্টর সৌরভ পরিষ্কার করে বলছেন যে এখানে সেই পরিকাঠামো নেই, কিন্তু সেখানে একটা মাত্র ডাক্তার ছিল। তাহলে বাচ্চাটি মারা যাওয়ার পর তারা ওখানে চিকিৎসকেরকে মারধর করে সেই ছবি সিসিটিভির ফুটেজেও আমরা দেখেছি। তা ডাক্তারকে বিভিন্নভাবে, এবং একজন নিরাপত্তারক্ষী ছিলেন, পুলিশ কর্মী ছিলেন, তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, ডাক্তারবাবুকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করেছেন। আমার কথা হচ্ছে যে কেন আমরা এইসব কথা বলছি, কেন ডাক্তার বারবার আক্রান্ত হবে? যদি এইভাবে গ্রাম অঞ্চলে যদি ডাক্তার আক্রান্ত হয়, তাহলে তো আর গ্রামে ফিরে যেতে পারবে না, ডাক্তাররা চিকিৎসা করাতে চাইবে না। পাশাপাশি আরেকটা বিষয় তোমাকে বলি, যে বিষয়টা সাম্প্রতিক সময় কিন্তু আমরা চিকিৎসা পরিকাঠামোর ক্ষেত্রে যে চিকিৎসকদের যে মানসিকতা, সেটা কিন্তু পূর্বের তুলনায়, পূর্বে যে অভিযোগটা বারংবার উঠে আসতো, তার তুলনায় কিন্তু এখন যথেষ্ট ভালোভাবে কিন্তু দেখা হয়। না, আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, এটাও ঠিক। কারণ হচ্ছে দেখো, চিকিৎসা পরিষেবা তুমি যদি সরকারি হাসপাতালগুলোতে যাও, আমি একদম পরিষ্কার বলছি, আরজি কর, শিয়ালদা নীলরতন, যেই হাসপাতালে যাও তুমি, জেলায় বলো যেখানে, সেখানে কারা আছে, কাদের জন্য হাসপাতাল, তুমি ভালো করে ভাববে। একেবারেই তো নাম করা রয়েছে। তোমার কাদের জন্য হাসপাতাল? দরিদ্র, যারা সম্পূর্ণ নির্ভরশীল, শুধুমাত্র একদম হতদরিদ্র মানুষ আজকে সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। কারণ যাদের একটু পয়সা আছে তারা কেউ, মানে আমি একদম পরিষ্কার দায়িত্ব নিয়ে বলছি, পয়সার বিনিময়ে চিকিৎসা পরিষেবা ভালো পাওয়ার জন্য তারা বেসরকারি হাসপাতালের দিকে যায়। সরকারি হাসপাতালে কি চিকিৎসা হয় না? হ্যাঁ, অনেক ভালো ভালো ডাক্তার আছে, অনেক প্রফেসর ডাক্তার আছেন,
অনেক এখান থেকে যেটা মমতা ব্যানার্জি করেছেন, যে গ্রামীণ বেশ কয়েকটি জেলা স্তরের হাসপাতালগুলোকে মেডিকেল কলেজে পরিণত করেছে, তাহলে কি অনেক ছেলে এখান থেকে শেখার জায়গা হবে। আর এই শেখার জায়গায় শিক্ষানবিশ ছাত্রদের হাতেও পড়ছে এক্সপেরিমেন্টাল হিসাবে এই রুগীরা। আর রুগীর সংখ্যা প্রচুর ভিড়। তুমি যদি বর্ধমান হাসপাতাল যদি বলো, তুমি একদম জেলা স্তরে বললাম বর্ধমান হাসপাতাল, সেখানে মানুষ গিজগিজ করছে। জেলা হাসপাতালের ক্ষেত্রে একটা চাপ কিন্তু থাকে, সর্বোচ্চ একটা চাপ থাকে। না, জেলা হাসপাতাল, শহরের হাসপাতালের চাপ কমে যাবে যদি জেলা হাসপাতালের পরিকাঠামো সাজিয়ে দেওয়া যায়। এই যে গ্রামের হাসপাতালে যদি সেই পরিকাঠামো থাকতো, আজকে যদি পরিকাঠামো থাকতো, তাহলে কিন্তু মানুষগুলো আর ফিরে যেত না। তুমি বলতে চাইছো পরিকাঠামোগত একটা অভাব কিন্তু একদম। আমি 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী আমার দেওয়ার দরকার নেই তো, তার পরিষেবাও তো এখন পাচ্ছে না মানুষ। এই 5 লাখ টাকা স্বাস্থ্য পরিষেবার যে টাকাটা আমি ইন্স্যুরেন্স করেছি, সেই টাকাটা আমি স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ করব। আমি কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ করছি না। আরও তোমাকে, তুমি যেমন বলছো যে গ্রামীণ হাসপাতালগুলো, জেলা স্তরের হাসপাতালগুলো পরিকাঠামোগত অনেক পিছিয়ে রয়েছে আধুনিক, অত্যাধুনিক ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, যার জন্য কিন্তু স্থানান্তরের এই রোগটা কিন্তু রয়েই গেছে বলা যেতে পারে। স্থানান্তরের রোগ হয়েছে, কিন্তু কোথাও ট্রান্সফারের কথা লিখবে না তোমাকে, মানে তোমাকে বদ্ধ হয়ে বনসই করে নিয়ে যেতে হবে। এই যে স্থানান্তরের রোগ, কারণ কি সেখানে পরিকাঠামো নেই। এবার তুমি যদি রুগী নিয়ে যেতে চাও, নিয়ে যেতে পারো। তুমি মানে আমার অভিজ্ঞতা আছে। আমার কলকাতার শহরের বুকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমাকে মেডিকেল কলেজ থেকে নিয়ে যাওয়া হলো সেই সময় তোমার নীলরতনে। সেদিন রাতে আমি যা পরিস্থিতি দেখেছি, মানে যা জঘন্য পরিস্থিতি দেখেছি, সেই পরিস্থিতি দেখে আমার একবারও মনে হয়নি যে আমি এখানে চিকিৎসা করাবো। কারণ পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে ওখানে চিকিৎসা করাবার মতো নয়। পয়সাটা ফ্যাক্টর না, মানুষ চায় আজকে পরিষেবা। আর একদল মানুষ শুধু চায় হচ্ছে সরকারি পরিষেবা। তারা কিভাবে সরকারি পরিষেবাগুলো নেবে, কিভাবে সরকারি পরিষেবাগুলো, তাদের অসুস্থতার কোনো প্রয়োজন নেই তো, তাদের হসপিটালে শুধু তুমি গিজগিজ করছে সেই সব মানুষদের। আমি দেখেছি সবাই সেখানে যাচ্ছে না, গ্রামের প্রত্যন্ত গরিব ঘরের মানুষরা সেখানে যাচ্ছে। কিন্তু পরিষেবার জন্য যে পরিকাঠামো দরকার, দুটো বিল্ডিং হলে, দুটো ডাক্তার হলে, একটা ওষুধের চেম্বার হলে কিন্তু হবে না, মানে ডিসপেন্সারি হলে হবে না। আমাদের কাছে এই মুহূর্তে হাসপাতালের বিএমএইচ তার বক্তব্য এসে পৌঁছেছে, এবং এর পাশাপাশি আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করব। তবে তার আগে আমরা একটু হাসপাতালের যে সুপার, যে বিএমএইচ রয়েছেন, তার বক্তব্যটা একটু শুনবো। ঘটনাটা হয়েছিল যে আজকে 12/12/2025 আজকে ভোর 5:10 নাগাদ একটা পেশেন্ট আসে, তার সঙ্গে তার বাড়ির লোকও আসে। একদম 1 বছর 3 মাসের বাচ্চা। আমাদের ডক্টর সৌরভ হালদার এমও ছিলেন, তাকে সাথে সাথে অ্যাটেন্ড করে এবং দেখা যায় যে পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস, ভমিটিং, ডায়রিয়া নিয়ে থাকে এবং সেই সাথে পেশেন্ট পার্টিকে জানানো হয় এটা খুব সিরিয়াস কন্ডিশন আছে, এখানে রেফার হতে হবে। কিন্তু যেহেতু বাড়ির লোক এটাতে ডিনাই করে নিয়ে না যেতে, কিন্তু আমার ওখানেই হবে, সুতরাং তখন আমাদের এমও তাকে নেবুলাইজার ইঞ্জেকশন যা দেওয়ার দেয়। কিন্তু প্যারালি যেটা অসুবিধা হয় তখন যে ওকে ট্রিটমেন্ট করিয়ে নেওয়া। তো সেই সময় যখন ওকে ট্রিটমেন্ট করে নেবুলাইজার দেয়, তখন কিন্তু ও মারা যায়। এবং সেই সময় বাড়ির লোককে ওদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হয়ে হাঁটাফাই হয়। তার মধ্যে আমাদের ব্রাদার, স্টাফ নার্স সবাই ছিল। হ্যাঁ, এইটা একটা মূল তো ব্যাপার বটেই। তার সাথে আমি সকালে যখনই খবরটা পাই, আমি আইসিকে জানাই। উনি তার সাথে টিম পাঠিয়ে এই জায়গাটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে এবং তার সাথে মানে নর্মাল পরিষেবা দেওয়ার চেষ্টা করে। এবং তার সাথে উনি আশ্বাস করেন আমাদের এমওকে যে আপনি কি অ্যাকশন নিতে চান বলুন, সেটা এফআইআর হতে পারে, নর্মাল জিডি হতে পারে, যাই অ্যাকশন হোক না কেন সেটা ওনাকে জানানো হয়েছে এবং উনি তার মতো করে উনি আইসিকে জানিয়েছেন। আশা করি, আমি মোটামুটি মানে আশাবাদী আমাদের এমও বা আমাদের স্টাফরা যে স্যার বলছি এই যে হসপিটালাইজ একদম মানে শুনলাম আমরা বিএমএইচ এর প্রতিবেদন। একেবারে বিপদ, আমাদের প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করি, কারণ আমাদের একেবারে প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। একটু সরাসরি চলে যাবো রেবতীর কাছে। রেবতী, একটু জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছিল এবং এই মুহূর্তে ঠিক পরিস্থিতি কি সেখানকার?
দেখো সুব্রতদা, তোমাকে জানিয়ে রাখি মথুরাপুর ব্লক, সেখানে যে গ্রামীণ হসপিটাল আছে সেখানেই হচ্ছে কি একটা 1 বছর 3 মাসের একটা শিশুকে নিয়ে আসা হয় আজকের ভোর 5টার সময়। সেই সময় চিকিৎসকরা তাকে প্রাথমিকভাবে চিকিৎসা করেন এবং সে বাচ্চাটি কয়েকদিন আগে ডায়রিয়া রোগীতে ভুগছিলেন, অর্থাৎ সেখানে তারা প্রাথমিকভাবে অন্যান্য জায়গায় গ্রামীণ ভাবে যেটা ঘরোয়া ডাক্তার বলে যাকে, সেখানে তারা চিকিৎসা করেছিল। পরে যখন গুরুতর ভাবে যখন বাড়াবাড়ি হয় তখন হসপিটালে নিয়ে আসে, কিন্তু হসপিটালে কর্মরত ডাক্তাররা তাদেরকে বলে রেফার করার জন্য। তখন পরিবারের লোকেরা সেখানে তখন এড়িয়ে যায়, রেফার করতে তারা বারণ করে। সেক্ষেত্রে ডাক্তাররা প্রাথমিকভাবে চিকিৎসা করার পরে তখন এই বাচ্চাটি মারা যায়। সেক্ষেত্রে পরিবারের লোকেরা দাবি করছে যে ডাক্তার বিনা চিকিৎসায় অর্থাৎ তাদের ডাক্তারের গাফিলতির কারণেই শিশুটি মারা গেছে বলে দাবি করছে। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, সেখানে ডাক্তারকে মারধর করে একবারে পরিবারের মানে রোগীর পরিবারের লোক, তাদের ঘুষি মারে এবং হাতাহাতি হয়। সেই ক্ষেত্রে ডাক্তার এবং অন্যান্য যে সমস্ত হসপিটালের কর্মী ছিল তাদের সঙ্গেও সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে হাসপাতালের যে সমস্ত কর্মরত ডাক্তাররা ছিলেন তারা পুলিশে এফআইআর করেন রোগীর পরিবারের বিরুদ্ধে। না, এর সাথে তো যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু রুগী এসেছিল সেই সময় ডাক্তারবাবুকে বাঁচাতে, তারাও নাকি আক্রান্ত হয়েছে এরকম খবর শোনা যাচ্ছে। দেখো, যখন এই ঘটনাটি ঘটে সেক্ষেত্রে যারা রোগীর কাছে অন্যান্য যে সমস্ত পরিবার লোকেরা ছিল তারা সেই সমস্ত মানে ব্যাপারটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে থামানোর চেষ্টা করে, কারণ সেই ক্ষেত্রে প্রোটেকশন দেওয়ার মতন অন্য তো কোনো পুলিশ কর্মী কিংবা অন্যান্য সিভিক কেউ ছিল না। সেক্ষেত্রে রোগীর পরিবারের লোকেরাই সেখানে ছাড়াছাড়ি বা থামানোর চেষ্টা করতে গেলে তারাও আক্রান্ত হয়। একটা কথা তোমার জানতে চাইবো যে এই এই যে আজকে ডাক্তারের উপর এইভাবে মারধর হলো, আক্রান্ত হলেন ডাক্তার, আক্রান্ত হলেন পুলিশ কর্মী, এর জন্য কি কোনো হসপিটালের পক্ষ থেকে কোনো এফআইআর বা কোনো ডায়েরি বা এমন কিছু করা হয়েছে বা কাউকে গ্রেপ্তার করেছে পুলিশ? দেখো, হসপিটালের পক্ষ থেকে তারা হচ্ছে কি এফআইআর করে এবং এফআইআর এর ভিত্তিতে একজনকে পেশেন্টের পরিবারের একজনকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পরেই তাকে জিজ্ঞাসাবাদ চলছে যে কি ঘটনা ঘটেছিল, তার সাপেক্ষেই হচ্ছে কি তদন্তটা এগিয়ে চলবে। একদম অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রেবতী, তুমি আমাদের তুমি সঙ্গে আমার সঙ্গে থাকো, কারণ রেবতীর সঙ্গে আরো থাকো। খবর রয়েছে তোমাকে নিয়ে, যেটা হচ্ছে বিপ্লব, তোমার যে বিষয়টা জেলায়। রেবতী যে তথ্যগুলো দিচ্ছে তাতে স্পষ্ট হলো কিছুটা যে এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে তাদের যে একগুয়েমি যে স্বভাবটা তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বচসা একদম 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 একগুয়েমি স্বভাব। দেখো, প্রথম কথা হচ্ছে কারা ওই হাসপাতালে কারা ঝামেলা করেছে। তোমাকে বারবার বলছিলাম না, আজকে চুচুড়াতে একটি বাচ্চা একজন হসপিটালের ভেতরে একজন সুইসাইড করেছে। সেখানে কিন্তু কোনো ভাঙচুর হয়নি, অবরোধ হয়নি, কোনো কিছু হয়নি। শুধু রুগীর আত্মীয় স্বজনরা যেটা হয়েছে তারা অভিযোগ করেছে যে একটু কড়া নজরদারির প্রয়োজন ছিল। কিন্তু পাশাপাশি এখানে একটা বাচ্চা মৃত্যুকে কেন্দ্র করে একদল লুম্পেন, আমি বলবো সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সরকারি কর্মীর গায়ে হাত, এদের বিরুদ্ধে কঠোর আইনত ব্যবস্থা নিতে হবে। যে আইনত ব্যবস্থায় যারা যারা করতে এসেছিল তারা তো সচেতন হবে, প্লাস হচ্ছে এই ঘটনা থেকে বাকিরা সচেতন হবে। একটা সরকারি হাসপাতালে গিয়ে হাসপাতালের জিনিসপত্র ভাঙচুর করা হবে, হাসপাতালে ডাক্তারবাবুকে মারা হবে, এটা প্রশ্রয় দেওয়া যায় না। একেবারেই হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে পরবর্তী খবর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে, বাকিদের খোঁজেও কিন্তু তল্লাশি চলছে। আমাদের এই খবরের দিকে নজর থাকবে। তবে আবারও আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকেই যাব, কারণ আপনারা জানেন যে বিগত প্রায় 15 দিন ধরে কিন্তু একটা বাঘের উপদ্রব কিন্তু ছিল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এই এলাকায়। কেননা তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই রুজি রুটির সন্ধানে তারা কিন্তু জঙ্গলে বেরিয়ে পড়েন। সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে জখম মৎস্যজীবী। বাঘে মানুষের একেবারেই লড়াই, বরাত জোরে প্রাণে রক্ষা পেলেন ওই মৎস্যজীবী। দেখুন প্রতিবেদন, আসছে বিস্তারিত। ফের বাঘের আক্রমণে আহত মৎস্যজীবী। সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের মুখে পড়েন সোনুরাম ভক্ত নামে ওই মৎস্যজীবী। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের জিপ্লট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি। জানা যায় গত বুধবার 5 জন মিলে নৌকা নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে যান তারা। হঠাৎ করে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে সোনুরাম ভক্তর উপর। চলে বাঘে মানুষের লড়াই।
কিছুটা দূরে থাকা অন্যান্য সহ মৎস্যজীবীরা লোহার রড শাফল নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়েন তাকে বাঁচাতে। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সফল হয় মৎস্যজীবীরা। রণে ভঙ্গ দিয়ে জঙ্গলে ফিরে যায় বাঘ। কি অবস্থা এই বাঘে ধরা পেশেন্টের এখন? এখন খুব একটা ভালো অবস্থা নয়, ওনাকে অন্য হসপিটালে নিয়ে গিয়ে হয়েছে। কোথা থেকে এসেছিল? ওই জি পলট থেকে এসেছিল। এখন মনে হচ্ছে সুস্থ হয়ে যাবে? হ্যাঁ, আশা করি ঠাকুরের কৃপায় ও সুস্থ হয়ে যেতে পারে। কোথায় গেছিল উনি? উনি বাঘ জঙ্গলে গিয়েছিল, পেটের দাহায়, গরিব মানুষ তো, লোক নিয়ে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল, আর ওইখানে বাঘে ধরেছে। এরপর জখম অবস্থায় তাকে নৌকা করে আনা হয় পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দক্ষিণ 24 পরগনা। আমরা দেখলাম সেই প্রতিবেদন, আমরা দেখলাম। আমরা একেবারে রেবতীর কাছে চলে যাবো সরাসরি, তারপর আমরা আলোচনায় আসবো। রেবতীর কাছে জানতে চাইবো, রেবতী, যিনি জখম হয়েছেন বাঘের আক্রমণে, তার শারীরিক অবস্থা এখন কিরকম রয়েছে? দেখো, তার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক, কারণ তাকে পাথর প্রতিমা গ্রামীণ হসপিটালে ভর্তি করার পর এখন স্থানান্তরিত করা হয়েছে ডায়মন্ড হারবার হসপিটালে। অর্থাৎ গত কয়েকদিন আগে 5 জন মিলে যখন তারা গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে যায়, ধনচি জঙ্গলে, সেখানেই তাদেরকে বাঘে আক্রমণ করে। সেক্ষেত্রে অন্যান্য বন্ধু বান্ধবরা তারা শাবল এবং লোহার রড নিয়ে এসে বাঘটিকে তাড়া করে তাকে উদ্ধার করে নিয়ে এসে যখন ভর্তি করা হয়, এখানে কিন্তু ডাক্তাররা বলে দেয় যে তাদের পক্ষে সম্ভব নয়, তাই তারা অন্য জায়গায় রেফার করা হয়েছে ডায়মন্ড হারবারে। সেখানে এখনো অবস্থার শরীরের উন্নতি হলেও কিন্তু যে সমস্ত জায়গায় বাঘের ছোবল মেরেছে সেই জায়গায় এখনো পর্যন্ত ক্ষতবিক্ষত অবস্থার মধ্যে তিনি আছেন, আশঙ্কাজনক অবস্থায়। তোমাকে বলে রাখি যে এই যে বাঘে মানুষের লড়াই দিনের পর দিন চলতেই আছে, যে সমস্ত মানুষদের দিনান্তে নুন আনতে পান্তা ফুরায়, তার প্রতিনিয়ত জঙ্গলে এই মাছ কাঁকড়ার উপরে নির্ভর করে তাদের জীবন কাটতে হয়। সেক্ষেত্রে মানুষের এই প্রতিনিয়ত এইভাবে প্রাণ হারাতে হয়। আজকে যেমন এই সোনুরাম ভক্তা যে কাঁকড়া ধরতে গিয়ে তার এই যে আজকে জীবনটা আজকে বেঁচে ফিরলো, জানি না সে হয়তো সুস্থ হয়ে উঠবে কিনা, কিন্তু চিকিৎসা চলছে। তার চিকিৎসার জন্য ভগবানের কাছে সকলে প্রার্থনা করছে যাতে সুস্থ ভাবে সে বাড়িতে ফিরে আসে। একদম যেটা রেবতী বলছিলাম, কদিন ধরে পাথর প্রতিমার জি প্লট বিস্তীর্ণ এলাকায় মাইকিং চলছে, বাঘের ছাপ দেখা গেছে, বন দপ্তর ততস্থ খুঁজে পাচ্ছে না বাঘকে। আজকে পেটের দায়ে এই মানুষগুলো কেন এক প্রকার নিরুপায় হয়ে তারা কিন্তু আজকে কাঁকড়া ধরতে গিয়েছিল। কোথাও গিয়ে হয়তো যখন বন দপ্তরের কর্মীরা পেল না, তখন বাঘের দেখা পেল এরা, এটাই তো বোঝা যাচ্ছে পরিষ্কার। কেন সেই জি প্লটের কথা দেখো, কয়েকদিন ধরে যে বাঘের আতঙ্ক, জি প্লট থেকে আরম্ভ করে কে প্লট, বনশ্রম, একবারে এরপর জায়গা যে সমস্ত বাঘের আতঙ্ক, সেখানে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছিল, যে জঙ্গলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, মাছ কাঁকড়া ধরতে যাওয়া বারণ ছিল। সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে এড়িয়ে মৎস্যজীবীরা কিন্তু মাছ কাঁকড়া ধরার জন্য তারা নদীতে বেরিয়ে পড়েছিল। কিন্তু কি করবে, তাদের এই যে নিষেধাজ্ঞা শুনে বাড়িতে থাকলে তো তাদের পেট চলবে না, তাই তারা নিষেধাজ্ঞা অমান্য করেই কিন্তু কাঁকড়া ধরতে গেছিল। আজকে সেই কাঁকড়া ধরতে গিয়েই তাদেরকে জীবনের আজকে বিপন্ন অবস্থা। কারণ হচ্ছে যে কয়েকদিন ধরে একবারে বাঘ জঙ্গলের মধ্যে এ প্রান্ত থেকে ও প্রান্ত, এই গ্রাম থেকে ও গ্রামে মানুষ একবারে বনকর্মীরা তাদেরকে বেহাল, ধরতে পর্যন্ত অসামাল। এবং ড্রোনের মাধ্যমে দেখা গিয়েছে 2টি বাঘ, কিন্তু বনকর্মীরা কিংবা গ্রামবাসী চোখে বাঘটি কিন্তু দেখা দিল না, কিন্তু দেখা দিল যারা কাঁকড়া ধরতে গেছে তাদেরকেই দেখা দিল এবং তাদেরকেই আক্রমণ করলো। তাহলে কি প্রশ্ন উঠছে কি ওই বাঘগুলোই কি সত্যি ওই জঙ্গলের মধ্যে ছিল যাকে আক্রমণ করেছে এই রামনাথ ভক্তাকে? এটাই কিন্তু জানার চেষ্টা করছি। মানে অদ্ভুত ব্যাপার, বাঘের জন্য খাঁচা পাতা হলো, তাতে খাবার দেওয়া হলো ছাগল। বাঘের বোধহয় এই খাবার পছন্দ নয়, মানুষ খেতেই তার উৎসাহ দেখা গেল অদ্ভুতভাবে। রেবতী, সত্যি এই ঘটনার পর আমার যেটা জানতে ইচ্ছা করছে যে এলাকার মানুষ, এই পাথর প্রতিমার এলাকার মানুষ যাদের জীবন জীবিকা জঙ্গলকে কেন্দ্র করে, তারা এখন মানে কতটা আতঙ্কিত এই ঘটনার পর?
দেখো, আতঙ্ক বলতে বলবো, এক তো 15 দিন মতো হয়ে গেছে বাঘের আতঙ্কে মানুষের বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়েই গেছিল, কারণ এখনো অধরা। সেই যে দুটো বাঘের সন্ধান মিলেছে, কিন্তু এখনো পর্যন্ত বাঘ ওই জঙ্গলের মধ্যে আছে কি অন্য জঙ্গলে বেরিয়ে গেছে এখনো তা স্পষ্ট হয়নি। কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষ থেমে থাকেনি, কারণ তাদের অভাব অনটন তাদেরকে ঘরবন্দি অবস্থায় থাকতে দেয়নি। তাই তারা করেছে জঙ্গলের মধ্যে, তাই তারা অভাব অনটন দূর করার জন্য জঙ্গলে যেই কাঁকড়া ধরতে যায় সেখানেই বাঘের আক্রমণে তাদের আজকে পড়তে হয়েছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ওই বাঘগুলো কি তাদের আক্রমণ করেছে, না জঙ্গলের অন্য বাঘ কি তাদের আক্রমণ করেছে। কিন্তু একটা কথা, এই দিনের পর দিন বাঘের কুমিরের আতঙ্ক, তাও সুন্দরবনের মানুষ তবু জঙ্গলে যাচ্ছে তাদের মাছ কাঁকড়া ধরার জন্য, মধু সংগ্রহ করার জন্য। কিন্তু এই জীবন জীবিকা তাদের বন্ধ হবে না, জীবন জীবিকা বন্ধ হওয়া মানে না খেতে পেয়ে অনাহারে জীবন কাটানো। তাই তাদের সংগ্রাম চলবে এবং তারা যাবে, এবং তাদেরও বন্যজন্তু বন্যপ্রাণীর হাতে কোনো সময় তাদের প্রাণ হারাতে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে রেবতী। যেটা সুব্রত বলছিলাম, এদের যেটা রেবতী বলছে সেটা হচ্ছে জীবন তাদের হাতের মুঠোয়, জীবনকে তারা হাতে নিয়েই তারা জঙ্গলে যায়, জানে মৃত্যু যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু পরিবারের মুখে খাবার তুলে দেবে কি করে। বিকল্প রোজগার তো নেই, রোজগার বলতে কাঁকড়া ধরা, মাছ ধরা, এটাই এখানকার মানুষ, উপকূলীয় এলাকার মানুষের এটাই একদম এই রোজগার। কারণ যেখানে জল আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের রোজগার যখন জলকে কেন্দ্র করে, সেই জলে রয়েছে কুমির আর ডাঙায় রয়েছে বাঘ। এই দুই মানে জলে কুমির ডাঙায় বাঘ নিয়ে সুন্দরবনের মানুষ আজও আতঙ্কে আছে। কারণ আমরা দেখছি দীর্ঘ 10 দিন ধরে বাঘের আতঙ্ক। আজকে প্রায় 15 দিন হতে যাচ্ছে, না 10 দিন হলো, এই 8 দিন, গতকাল পর্যন্ত 8 দিন, পরশু দিন পর্যন্ত গেছে, 10 দিন ধরে আতঙ্ক ছিল। আজকে আক্রান্ত হলো মানুষ, আজকে আক্রান্ত হলো। এবং তুমি যদি দেখো তার একদম হাতের এখান থেকে বাঘের নখ এমনি দেখা যায় না, যখন থাবা মারে তখন এইরকম পড়ে, সেই নখের থাবায় একদম ফালা ফালা হয়ে গেছে, যেটা আমরা আপনাদের দেখাতে পারিনি। কঠিন। তবে তার সঙ্গে যারা কাঁকড়া ধরতে গেছিল তাদেরও সাহস আছে বলতে হবে। তারা যেভাবে তাদের সহ মৎস্যজীবী যারা রয়েছে বন্ধু বান্ধব, তারা কিন্তু বাঘের সাথে যুদ্ধ করে ফিরিয়ে নিয়ে এসছে মানুষ বাঘের লড়াই, একেবারে মানুষ বাঘের লড়াই হয়েছে আজকে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করব, তিনি দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন, কেন তার রুজি রোজগারের উপর তার পরিবার নির্ভর করে। তবে বিক্রমদা, এই জায়গা থেকে যারা উপকূলীয়বর্তী এলাকায় রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, কারণ আপনারা জানেন যে আপনাদের জন্য নির্দিষ্ট কিন্তু সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই সীমারেখা অতিক্রম করে জীবিকার তাগিদে আপনারা যখন একেবারেই গভীর জঙ্গলে যাচ্ছেন তখন কিন্তু আক্রান্তের শিকার হচ্ছেন। একেবারেই বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু এটি নির্দিষ্ট করা হয়েছে, আপনারা আপনাদের যে নির্দিষ্ট সীমারেখা রয়েছে তার মধ্যেই থাকুন, এবং তার মধ্য থেকেই আপনারা জীবিকার তাগিদের যে সংগ্রাম সেটা আপনারা করছেন, কিন্তু নির্দিষ্ট সীমারেখার মধ্যেই কিন্তু থাকার জন্য আপনাদেরকে বারংবার অনুরোধ করা হচ্ছে। না হলে এই যে ঘটনা ঘটছে, এই মর্মান্তিক পরিণতি কিন্তু একেবারেই বারংবার এই ছবি কিন্তু উঠে আসছে। আর স্বাভাবিকভাবে আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি যে বাঘের আতঙ্ক এবং বাঘের উপদ্রব যেভাবে বেড়েছে, তাতে কিন্তু একেবারেই জীবন সংশয়, যেমনটা বিপ্লবদা বলছিলেন, একেবারে জীবন সংশয় প্রাণ হাতে নিয়ে কিন্তু আপনাদের প্রতিনিয়ত দিন কাটছে। সুতরাং এই জায়গা থেকে দ্রুত তার বাঘের যে উপদ্রব রয়েছে সেটিকে বন দপ্তরের পক্ষ থেকে নিয়ন্ত্রণ যাতে করতে পারে সেই পদক্ষেপ তারা গ্রহণ করছে, এবং তার পাশাপাশি আপনাদেরও যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অবলম্বন করা উচিত এবং সেইটা মেনে চলুন, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই জীবন কিন্তু সুরক্ষিত থাকবে। আমরা এই খবরের দিকে নজর রাখবো। তবে এবার চলে যাব পরবর্তী আরও একটি খবরের দিকে, সেটিও কিন্তু এই বাঘকে কেন্দ্র করে। তবে এটি রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা লেপার্ড অর্থাৎ চিতাবাঘ। যেমনটা দেখা যাচ্ছে যে চিতা শাবকের রহস্য মৃত্যু, চিড়িয়াখানায় ব্যবস্থা নিয়ে এখানে গাফিলতির অভিযোগ উঠে আসে চিড়িয়াখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঝাড়গ্রামের জঙ্গলমহল অধ্যুষিত জুলজিক্যাল পার্কের ঘটনা। আসুন প্রতিবেদনটা দেখি, তারপরে আসছি বিস্তারিত আলোচনায়। চিড়িয়াখানায় চিতা শাবকের রহস্য মৃত্যু, ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নের মুখে চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভূমিকা। জানা যায় শীতের রোদে মা লেপার্ড হর্ষিনীর সঙ্গে খেলায় মেতেছিল 3 শাবক। সেই দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় লেগেছিল প্রতিনিয়ত। গত 1 সপ্তাহ ধরে হর্ষিনীর একটি শাবককে আর দেখা যাচ্ছে না ঝাড়গ্রামের জঙ্গলমহলের জুলজিক্যাল পার্কে। চিড়িয়াখানা কর্মীদের একাংশের দাবি, প্রায় সপ্তাহখানেক আগে মায়ের কামড়ে ওই চিতা শাবক আহত হয়েছে, তাতেই মৃত্যু হয়েছে, এমনকি ময়নাতদন্ত নাকি সম্পন্ন হয়েছে। হ্যাঁ, 3টে বাচ্চা দিয়েছিল, একটি বাচ্চা উধাও হয়ে গেছে, মানে বাঘটি তার বাচ্চাকে ধরতে গিয়েছিল, ধরতে গিয়ে কামড়ানো ভাব হয়ে গেছে আর কি। একটি বাচ্চা
কামড়ানোর ফলে ও আহত হয়। আহত হওয়ার পরে চিকিৎসা চলছিল। চিকিৎসা চলার পরে বাচ্চাটি মারা গেছে। ইতিমধ্যে ঘটনাটির বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলা বন দপ্তর উমর ইমাম। স্থানীয়দের দাবি, খেলার সময় মায়ের কামড়ে আহত হয়েছিল শাবক, তাতেই মৃত্যু হয়। এই ঘটনায় শোকাহত এলাকার মানুষজন। যেভাবে জুলজিক্যাল পার্কে বনজ সম্পদ বাড়ছে, তাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের আরও একটু সতর্ক থাকার প্রয়োজন ছিল। এটা শুনেছি যে বাচ্চাটা নিখোঁজ হয়নি, বাচ্চাটা হয়তো মারা গেছে কোনো কারণে। যাই হোক, এটা খুবই দুঃখের বিষয় যে আমাদের মিনি জু আছে, সেখানে তো এটা একটা পর্যটন কেন্দ্র ঝাড়গ্রামের। এটা এখানে মোটামুটি ধীরে ধীরে পর্যটক অনেকটাই বাড়ছে। তো এইসব নতুন জিনিস যেহেতু চিতাবাঘ বা আরও অন্যান্য যে সমস্ত প্রাণী যদি আসতো, সেখানে আমাদেরই সেটা ভালো হতো। হ্যাঁ, কামড় দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, তো ওই সময় হয়তো আঁচড় লেগেও মারা যেতে পারে। এটাও কোনো মানে নিছক দুর্ঘটনা মতো হতে পারে আর কি। তো সেইরকম কারণেও হয়তো মারা যেতে পারে। সেক্ষেত্রে কি বন দপ্তর আরেকটু তৎপর হলে ভালো হয়? হ্যাঁ, বন দপ্তর আরেকটু সজাগ হলে ভালো হতো, তাহলে বাচ্চাটাকে হয়তো বাঁচানো যেত। 3 অতিথিদের মধ্যে 1 অতিথি কমে গেল। তবে আগামী সপ্তাহে আরও নতুন অতিথিদের আনার পরিকল্পনা করা হয়েছে। তবে স্থানীয় ও পর্যটকদের দাবি, চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও বাড়তি নজরদারি রাখুক, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, ঝাড়গ্রাম। আপনারা দেখলেন সেই প্রতিবেদনটা, আপনারা দেখলেন, এবং এখানে যে বিষয়টি কিন্তু আপনাদের বলার রয়েছে, সেই বিষয়টি কিন্তু রয়েছে সম্পূর্ণভাবে, অর্থাৎ এই যে চিড়িয়াখানা রয়েছে, এই চিড়িয়াখানায় যে ছবিটা কিন্তু এখানে উঠে আসছে, অর্থাৎ চিড়িয়াখানা কর্তৃপক্ষ যারা, তাদের কিন্তু একটা উদাসীনতার ছবি কিন্তু সামনে এসেছে। এবং কেন বলছি এই উদাসীনতার ছবি সামনে এসেছে, অর্থাৎ যখন এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে, সেখানে দাঁড়িয়ে অর্থাৎ তার যে নজরদারির প্রয়োজনটা ছিল, সেই নজরদারি কিন্তু একটা অভাব এসছে। এবং অভিযোগ যে জায়গা থেকে উঠে আসছে, অর্থাৎ একটা চিড়িয়াখানাকে কেন্দ্র করে সেখানে তো মানুষের রুজি রুটিরও একটা ব্যবস্থা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু দেখছেন যে এখানে পর্যটনটা মুখ ঘুরিয়ে নিচ্ছে। আমি বিপ্লবের কাছে চলো, বিপ্লবের আর কি তথ্য রয়েছে? তথ্য বলতে কিছু, দেখো, একটা কথা হচ্ছে এই যে জিওলজিক্যাল পার্ক, একেবারে একদম এইখানে, এটা তো জঙ্গল, ঝাড়গ্রামের জঙ্গলের মধ্যে, অধ্যুষিত জঙ্গলের মধ্যে। প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে যে পশুগুলোকে আমরা রেখেছি, আমরা তো আমাদের মতো করে যত্ন করে রাখবো। আমার মনে হয় যে এখানের যে পরিকাঠামোগত যে কর্মী রয়েছে, তাদের কোথাও গিয়ে তাদের একটা গাফিলতি কিন্তু আছে, না হলে এই দুর্ঘটনা আজকে কিন্তু ঘটতো না। আজকে সত্যি কথা বলতে আমাদের যদি বলো, চিতার উপরে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চিতা নিয়ে একটি সংরক্ষশালা করেছেন, এবং সেখানে কিন্তু পরিষ্কার দেখা গেছে। আমরা কি কোনোভাবে আমাদের যিনি রয়েছে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, কারণ হচ্ছে আরেকটা তথ্য কিন্তু এখান থেকে উঠে আসছে, যেমনটা বলা হচ্ছে যে আগামী দিনে কিন্তু আরো এখান থেকে 3টি শাবক কিন্তু আনা হবে। স্থানীয়দের যেটা দাবি যে এদের প্রতি যেন একটু নজরদারিটা বাড়ানো হয়, কর্তৃপক্ষ যা যে গাফিলতির অভিযোগটা উঠছে, সেই নজরদারিটা কিন্তু যেন পর্যাপ্ত রাখা হয়, এমনটা কিন্তু বলা হচ্ছে। না, এখানে একটা পরিষ্কার প্রশ্ন যেটা আমি জানতে পারছি, সেটা হচ্ছে, দেখো, যে এই চিতা দেখার জন্য মানুষের একটা কিন্তু ভিড় থাকে এখানে, ঠিক আছে? গত 1 সপ্তাহ ধরে হর্ষিণী একটি শাবক আর দেখা যাচ্ছে না, এটা জঙ্গলে দেখা যাচ্ছে না। এটা কিন্তু চিড়িয়াখানার যে কর্মীদের একাংশের দাবি, প্রায় সপ্তাহখান আগে এনক্লোজ মায়ের আমাদের প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে কথা বলতে পারলে। চিড়িয়াখানা চিতা আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে ঝাড়গ্রাম থেকে প্রতিনিধি শঙ্কর বাড়ি রয়েছে। শঙ্কর, আর কি তথ্য রয়েছে তোমার কাছে? অর্থাৎ অভিযোগটা যেমনটা উঠে আসছে যে সেখানে চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদাসীনতা, আর কি তথ্য উঠে আসছে? একদমই, দেখো সুব্রতদা, প্রথমত বলে রাখি যে শাবকের মৃত্যুকে ঘিরে কিন্তু রহস্য বিতর্ক জঙ্গলমহলে জুড়তে এই মুহূর্তে। গাফিলতির অভিযোগে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই মুহূর্তে প্রশ্নের মুখে পড়েছে। জঙ্গলমহল জুলজিক্যাল যে পার্কে লেপার্ড শাবকের রহস্যজনক মৃত্যু হয়েছে, তার এই বিষয় নিয়ে কিন্তু রীতিমতো বিতর্ক ছড়িয়েছে এই জেলায়। গত কয়েক মাস ধরে কিন্তু চিড়িয়াখানার আকর্ষণের কেন্দ্রে এই মা লেপার্ড হর্ষিণী
এবং তার যে 3টি শাবক ছিল তারা কিন্তু একসাথেই তাদেরকে দেখা যেত, এবং শীতের এই সকালে কিন্তু বিশেষ করে বাইরে থেকে রোজই এই এনক্লোজারের বাইরে পর্যটকরা কিন্তু এদেরকে দেখার জন্য ভিড় জমাতো। পর্যটকদের অনেকেই কিন্তু ক্যামেরা বন্দি করতে দেখা যেত। কিন্তু এই গত এক সপ্তাহ ধরে সেই এনক্লোজারেই দেখা মিলছিল না এই একটি শাবকের, আর তাতেই কিন্তু প্রশ্ন উঠছিল। এই চিড়িয়াখানার এই একাংশের কর্মীর যেটা দাবি যে প্রায় সপ্তাহখানেক আগে খেলার সময় মায়ের কামড়ে গুরুতর হয় এই শাবকটি, পরে সেই আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে তাদের এই অনুমান। কিন্তু আরো যেটা তাদের দাবি যে ঘটনার পর নাকি ময়না তদন্ত সেরে ফেলা হয়েছে। তবে এত বড় ঘটনার পরও চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে কোনো সরকারি বিবৃতি না আসায় আরো কিন্তু রহস্য বাড়ছে। এদিকে বিষয়টি নজরে আসতেই দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে বন দপ্তর। বলে রাখি জেলা বনাধিকারী যে ডিএফও উমর ইমাম বর্তমানে ছুটিতে থাকায় কিন্তু তার দায়িত্বে এই মুহূর্তে রয়েছে মেদিনীপুরের যে ডিএফও দীপক এম। তিনি যেটা জানিয়েছেন যে ঠিক কি ঘটেছে তা স্পষ্ট নয়, তবে রিপোর্ট চাওয়া হয়েছে, স্পষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তার এই মন্তব্যই কিন্তু জল্পনা আরো ঘনীভূত করেছে। স্থানীয় এলাকার যারা মানুষজন তারা যেটা বলছে যে কয়েকদিন আগেই তারা দেখেছেন শাবকটি মায়ের সঙ্গে খেলতে গিয়ে আহত হয়েছিল। তাদের কথা সেটা নজরে রেখেও ঠিক মতো পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়নি। আগে ভাবে হয়তো বাঁচানো যেত। তবে এই শাবকের মৃত্যুর ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট রীতিমতো শকের পরিবেশ তৈরি হয়েছে, কারণ এই এনক্লোজারে যে 3টি লেপার্ড ছিল তাদেরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে আসা মানুষরা ভিড় জমাতো। কিন্তু এই যে 3টি নতুন অতিথি ছিল তাদেরকে ঘিরে যেমন আনন্দ ছিল, হঠাৎই কিন্তু এই একটি শাবকের মৃত্যুর জন্য এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই চিড়িয়াখানার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার পশুপ্রেমীরা। তাদের যেটা অভিযোগ যে এই জুতে যখন কিন্তু নতুন নতুন পশু পাখি আসছে তখন নজরদারির ব্যবস্থাও কিন্তু বাড়ানো প্রয়োজন। এখানে এই দায়িত্বপ্রাপ্তদের গাফিলতিতেই মৃত্যুর কারণ হতে পারে বলে অভিযোগ উঠে আসছে। এমনকি তাদের কথা এই প্রথম নয়, কারণ জুলজিক্যাল পার্কে নজরদারি নিয়ে আগেও কিন্তু এর আগে একাধিক অভিযোগ উঠেছিল, কিন্তু সেগুলো গুরুত্ব পায়নি। সুব্রতদা, আমি একটু জানতে চাইবো শঙ্কর, এই চিতা ছাড়া আর পাশাপাশি আর কি কি বন্যপ্রাণী রয়েছে এখানে? একদমই, দেখো চিতা ছাড়া এইখানে যে বন্যপ্রাণীদের মধ্যে নানা রকমের কিন্তু ময়ূর, হরিণ এবং ভাল্লুক রয়েছে, যেটা বিভিন্ন সময় দেখা গেছে যে বাইরে থেকে আসা পর্যটকরা যাদের কিন্তু মূল আকর্ষণ এগুলি, তাদের মধ্যে তারপর এই যে ঘটনা ঘটেছে তাতে রীতিমতো একটা এলাকার মানুষদের মধ্যে যেমন শখের পরিবেশ তৈরি হয়েছে, তার মধ্যে প্রশ্ন উঠছে। কিন্তু এই যে ঘটনার পর থেকে বন দপ্তরের ভূমিকা নিয়েও কিন্তু সুব্রতদা প্রশ্ন উঠছে, কারণ ঘটনার পরে দ্রুত প্রকাশ্য ব্যক্তিরা পাওয়া এবং তদন্তের গতি প্রকৃতি নিয়ে অস্বচ্ছতা, এসবই কিন্তু স্থানীয় মানুষদের মধ্যে সন্দেহ আরো বাড়িয়ে তুলছে। তাদের যেটা বক্তব্য যে এত গুরুত্বপূর্ণ বনজ সম্পদের রক্ষণাবেক্ষণে যদি নজরদারি শিথিল না থাকে তবে ভবিষ্যতে কিন্তু আরো বড় ক্ষতি হতে পারে। বর্তমানে এই জুতে নতুন কয়েকটি বন্যপ্রাণী আসার প্রস্তুতিও চলছে। তবে এই পরিস্থিতি একটু জানতে চাইবো তোমার কাছে যে এই মুহূর্তে অর্থাৎ যেখানে বন্যপ্রাণী তাদের যে নিরাপত্তা যে দেখার যেভাবে দায়িত্ব ছিল সেটা কিন্তু পাওয়া যায়নি, যার জন্য কিন্তু এই প্রশ্নটা উঠছে। কিন্তু এটা তুমি জানাও যে যারা পর্যটক আসছেন তাদের জন্য নিরাপত্তার দিকটা কেমন রয়েছে? একদমই, দেখো একদম এটা বলতেই হয় যে বন দপ্তরের এই যে উপর যে অভিযোগ উঠে আসছে, একাধিক সময় দেখা গেছে তাদের উপর ঠিকভাবে নজরদারি না করানোর কারণে একাধিক অভিযোগ উঠেছে। কিন্তু স্থানীয় যারা বাইরে থেকে যারা আসেন তাদের কিন্তু কোনো রকম অভিযোগ নেই। তারা খুব যেভাবে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে যে সমস্ত পশু প্রাণীরা আনা রয়েছে সেই জন্য এলাকার মানুষরা খুশি। তাদের নিরাপত্তা ঠিকঠাক থাকলেও কিন্তু বন্য প্রাণীদের যাদেরকে এনক্লোজারে রাখা হয়েছে তাদের নিরাপত্তা নিয়ে একাধিক কিন্তু প্রশ্ন উঠেছে। এই ঘটনাকে নিয়ে যেটা পশুপ্রেমীরা রয়েছে তাদের যেটা অভিমত, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নজরদারি বহুগুণ কিন্তু বাড়ানো জরুরি। তবে এই যে শাবকের অকাল মৃত্যু, বন দপ্তরের নিরাপত্তা আর জুলজিক্যাল পার্কের যে গাফিলতি সব মিলিয়ে এখন উত্তাল কিন্তু জঙ্গলমহল। তবে তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত রহস্যের মেঘ কাটছে না। সুব্রতদা, একদম। তোমাকে একটা কথা বলি, এই জায়গায় আমার অনেকগুলো, তুমি যখন কথাগুলো বলছিলে অনেকগুলো প্রশ্ন উঁকি মারছিল। প্রথম কথা হচ্ছে যে দর্শকরা দেখেছে যে মায়ের হাতে আক্রান্ত হয়েছে বাচ্চাটি, চিতা শাবকটি। যখন যে সময় আক্রান্ত হয়েছে সেই সময় থেকে তার উপর কি গতিবিধি রাখা উচিত ছিল না? ভীষণভাবে প্রশ্ন যাচ্ছে। একদমই বিপ্লব, এই প্রশ্নটাই উঠে আসছে। যারা দেখেছিলেন যে সময় থেকে এই যে একটি শাবক আহত হয়েছিলেন সেই সময় থেকেই কিন্তু যারা ওখানে রয়েছেন তারা কিন্তু দায়িত্বপ্রাপ্ত ভাবে ঠিক মতো দেখাশোনা না হওয়ার। এইখানে যেমন একটা প্রশ্ন আছে। 2 নম্বর হচ্ছে শাবকটিকে দেখা যাচ্ছে না, বেশ কয়েকদিন ধরে শাবকটিকে দেখা যাচ্ছে না। তার মানে কোথাও একটা ঢিলে ঢালা
বনকর্মীদের কোথাও একটা ঢিলেঢালা বিষয় ছিল যে একদম যদি বনকর্মীরা প্রথম থেকেই উদ্যোগী হতো এবং তারা তাদের কাজের প্রতি দায়িত্ববান হতো, আমি এইখান থেকে এই কথাই বলবো, তারা তাদের কাজের প্রতি যদি দায়িত্ববান হতো তাহলে কিন্তু আজকে হয়তো এই শাবকটিকে আমরা ফিরিয়ে আনতে পারতাম, মানে বাঁচাতে পারতাম। কারণ হচ্ছে আক্রান্ত বা আহত হওয়ার পরে আমরা যদি তার চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম। এখন তো চিকিৎসার অত্যাধুনিক ব্যাপার হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে জায়গায় চিতাবাঘগুলো রাখা আমরা দেখেছি, সেই জায়গা, তাদের ঘর, সবটাই কিন্তু নজরের মধ্যে রাখা খুব সম্ভব ছিল, অসম্ভব ছিল না বলে নয়, সম্ভব ছিল। তার মানে একদম পরিষ্কার কোথাও গাফিলতি ছিল, কোথাও ময়না তদন্তটা খুব দ্রুতর সঙ্গে ময়না তদন্ত হচ্ছে। জানি না এই ময়না তদন্তের রিপোর্টে কি আসবে, তবে এইটুকু বলতে পারি সরকারি আধিকারিকদের কাজের এই গাফিলতার জন্য, মানে কাজের এই গাফিলতির জন্য তাদের কঠোর শাস্তির ব্যবস্থা হওয়া উচিত। একেবারেই আমরা এই পরের প্রতিবেদনে চলে যাব এবং পরের প্রতিবেদনে যে তথ্যটা আমরা দেখার চেষ্টা করব সম্পূর্ণভাবে। আবারও কিন্তু সেই হাসপাতালের ছবিটা উঠে আসছে। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসালয়ে যেমন চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম নরেন্দ্রনাথ ভূঁইয়া, বাড়ি উত্তরপাড়ার চকলেনে। আমরা প্রতিবেদনটা দেখে আসছি আলোচনায়। এর আমরা প্রতিবেদনটা দেখবো, তবে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম বিপ্লব দা, প্রথমেই আমরা যেমন বলছিলাম যে হাসপাতালে রোগী মৃত্যু এবং সেখানে আত্মঘাতী, এটা কিভাবে সম্ভব? তাহলে এখানেও তো একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। না, সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা নিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে যে এই রুগী হাসপাতালে ভর্তি, তার প্রথমে শারীরিক অসুস্থতার জন্য ভর্তি হয়েছিল, পরবর্তীকালে তার টিবি হয়, তিনি এখানে চিকিৎসাধীন ছিলেন। যেটা আমরা জানতে পারছি, যেটা আমরা মানুষের সঙ্গে কথা বলে আমাদের প্রতিনিধি যেটা জানতে পেরেছে, যে কোথাও গিয়ে এই ভদ্রলোক একটি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন, মানে কিছু ভুলভাল করছিলেন রুগীদের সাথে, কারো ক্যাথিডার খুলে দিচ্ছিলেন, কারো অক্সিজেনের মাস্ক খুলে দিচ্ছিলেন। এগুলো আমার মনে হয় এগুলো এই অভিযোগের কোনো ভিত্তি নেই। কিন্তু এটাও তো ঠিক, একটা হসপিটালের মধ্যে রুগী তার গামছা দিয়ে কি করে নিজে আত্মহত্যা করলো, আর এই পুরো ঘটনাটা, বড় ঘটনাটা কেউ দেখতে পেল না, এটা কোথাও প্রশ্ন চিহ্ন। আমরা প্রতিবেদনটা দেখি, তারপরে আসছে আলোচনায়। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম নরেন্দ্রনাথ ভূঁইয়া, বাড়ি উত্তরপাড়ার চকলেনে। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি এবং সম্প্রতি তার টিবি ধরা পড়ে, যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালেই হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে পান ওয়ার্ডে গলায় গামছা জাতীয় কিছু একটু পেঁচিয়ে আত্মহত্যা করেছে ওই রোগী। চিকিৎসকরা পরীক্ষা করে জানান তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। সবাই বলছে একটু মেন্টালি ডিসঅর্ডার টাইপের উনি ছিলেন, এটা মানে বলছে। এবার সেখান থেকে কি ঘটনাটা হলো, এরকম হসপিটালের মধ্যে এরকম শুনিনি, এই প্রথম এরকম শুনলাম। মানুষ তো চিকিৎসা সারাতে আসে, সেখানে এসে ভর্তিও ছিলেন উনি 2-3 দিন, সেখান থেকে এরকম একটা কেন ঘটনা ঘটিয়ে ফেলেন বোঝা যাচ্ছে না। কিভাবে হাসপাতালে নজরদারির মধ্যে এমন ঘটনা ঘটল? আপনার নাম? আমার নাম গৌতম রায়। হাসপাতালের নজরদারির মধ্যে কিভাবে ঘটল এমন ঘটনা, সেই প্রশ্নের উত্তরে হাসপাতালের সুপার ও ডেপুটি সুপার কোনো মন্তব্য করতে চাননি। এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য রোগীর পরিবার পরিজন। আমার তো মনে হয় যে কর্তৃপক্ষকে একটুখানি আরও স্ট্রং হওয়া উচিত, দেখা উচিত এই ব্যাপারটা নিয়ে, আরও কিছু মানে কী বলবো, নিরাপত্তা তো বাড়ানো উচিত। একটা পেশেন্ট এখানে ভর্তি হওয়া অবস্থায় সে সুইসাইড করছে, তো এটা তো নিরাপত্তার অভাবই তো হচ্ছে আমার মনে হয়। তো নিরাপত্তাটা তো আরেকটু বাড়ানো উচিত। প্রশ্ন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগী কিভাবে আত্মহত্যা করলেন? কেন কর্তৃপক্ষ সময় মতো কিছু টের পেল না? এই প্রশ্নের উত্তর চাইছেন তারা এবং গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা দেখলাম প্রতিবেদন। বিপ্লবের কাছে বিপ্লব, আর কি তথ্য উঠে আসছে?
না, একটা কথা শুনুন, একটা কথা হচ্ছে যে যেটা বারবার আমরা দেখলাম যে ওখানকার যারা রুগীর পরিবারের লোকজন যারা এসেছিলেন ওখানে, সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার একটা কথা বলতে শোনা গেছে যে কোথাও নিরাপত্তার অভাব রয়েছে, দেখাশোনার অভাব রয়েছে। কারা আছে? নিশ্চয়ই তো এখানে বেসরকারি লোক রাখা রয়েছে, সরকারি হাসপাতালগুলোতে কন্ট্রাকচুয়াল লোক রাখা রয়েছে, এবং এখানকার যারা আয়া সিস্টার তারা কোথায়? তার এই মানুষটা একটা তার গামছা দিয়ে গলায় দড়ি দিল, মানে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তো এমনি 1 মিনিটে মরে না, তার জন্য সময় লাগে। তার মানে এই যে সময়টার মধ্যে কারু নজরে পড়ল না, কোথাও একটা গাফিলতি রয়েছে। ভাবো, সরকারি হাসপাতালে সরকারি কর্মচারী, সরকারি পরিকাঠামোয় মানুষের নিরাপত্তা নেই। এটা তো অত্যন্ত জঘন্য, এবং এটা তো মেনে নেওয়া যায় না। যে সবচেয়ে বড় কথা, তুমি যদি দেখো এই হসপিটালটা কোথায়, উত্তরপাড়া হুগলির একটা প্রাণকেন্দ্র, চুচুড়া থেকে একটুখানি বেশি দূর নয়, মহকুমা থেকে বেশি দূর নয়, কিন্তু এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা সরকারি হাসপাতালে একজন রুগী তিনি গামছা দিয়ে সুইসাইড করলেন। আর কেন সুইসাইড করলো সেটাও প্রশ্ন থাকবে। আদতে সে সুইসাইড করেছে না খুন হয়েছে, এইগুলো নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকবে সুব্রত। যদিও তার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসবে, তবে পরিবারের লোকজনের হয়তো সেইভাবে তোমার মিশে নেই, মানে পরিবারের লোকজনের সেইভাবে আমরা অভিযোগ দেখতে পাইনি। তবে এটা কিন্তু আমার মনে হয় পুলিশ সুমোটো কেস করতেই পারে। আমি আশা করছি যে এই ঘটনার সাথে যে বা যারা, আমি আবার বারবার বলছি, যারা সরকারি সম্পত্তি দেখভাল করার দায়িত্বে, যারা সরকারি জায়গায় নিরাপত্তার দায়িত্বে আছে, যারা সরকারি জায়গায় কর্মরত রয়েছেন, দায়িত্বে কর্মরত রয়েছেন, তাদের দেখা দরকার। তাদের ভুলের জন্য একটা মানুষ, জলজান্ত একটা মানুষ সুইসাইড, আমি তো বলবো প্ররোচিত করা, যে মানুষটা সুইসাইড, একটা মানুষ সুইসাইড করলো, আমরা সেগুলো নজরে দাঁড়িয়ে দেখবো? কোথাও তার মানে কাজের গাফিলতি ছিল। এই বিষয়ে যখন এখানকার সুপারের সঙ্গে দেখা করার জন্য যাওয়া হয়েছিল, এখানকার যিনি বিশেষ সিওমএইচ যে চুচুড়া আছে তার সঙ্গে কথা বলতে যাওয়া হয়েছিল আমাদের প্রতিনিধি, কিন্তু তারা কেউ এই বিষয়ে মুখ খোলেনি, এই বিষয়ে কেউ কথাও বলেনি। একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কেন এমন হবে? এ তো নয় যে মমতা ব্যানার্জি পরিকাঠামো দেয়নি। মমতা ব্যানার্জি হাসপাতালগুলোতে যে পরিকাঠামো দিয়েছে, সেই পরিকাঠামোর উপর দাঁড়িয়ে আমি হলফ করে বলতে পারি গ্রাম বাংলার একটা বড় অংশের মানুষ কিন্তু চিকিৎসা পাচ্ছে, একদম সুচিকিৎসা পাচ্ছে, সুবিধা পাচ্ছে। স্বাস্থ্যসাথীর হাত ধরে জটিল জটিল অপারেশন হচ্ছে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। না, একেবারেই। কিন্তু যেমন একদিকে যেমন পরিষেবা হচ্ছে, কিন্তু কিছু মানুষ রয়েছে বা কিছু শ্রেণী রয়েছে যারা কিন্তু এর অপব্যবহার করছে। আমরা পরের খবরে চলে যাব, পাশাপাশি আরো একটি খবর। বলাগড়ের ক্ষত্রিয়নগর খালধারে যেমনটা দেখা যাচ্ছে, শেখ আসাদুল মণ্ডল, বছর 26-এর এই যুবক, গতকাল গভীর রাতে মদ্যপ অবস্থায় বলাগড় থানার পুলিশ তাকে তুলে নিয়ে আসে বলে অভিযোগ। সকালে বলাগড় রেল স্টেশনের পাশে কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয়, যা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। আসলে আমরা একেবারে প্রথমে প্রতিবেদনটা দেখি, তারপরে আসছি আলোচনায়। বলাগড় ক্ষত্রিয়নগর খালধারের বাসিন্দা শেখ আসাদুল মণ্ডল, বয়স 26 বছরকে গতকাল গভীর রাতে মদ্যপ অবস্থায় বলাগড় থানার পুলিশ তুলে নিয়ে আসে বলে অভিযোগ। যুবক তার জামাইবাবু শেখ রাজাকে মেসেজ করে জানায় সে কথা। শেখ রাজা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, পরে আসাদুলকে ফোন করেন, কিন্তু কোনো যোগাযোগ করতে পারেননি। আজ সকালে বলাগড় স্টেশনের পাশে রেল লাইনের পাশ থেকে মৃতদেহ পাওয়া যায় ওই যুবকের। খবর ছড়াতেই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে যুবকের পরিবার ও গ্রামবাসীরা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ভাঙচুর চালানো হয়, ভাঙা হয় সিসি ক্যামেরা। চাইল্ড ফ্রেন্ডলি কর্নার, হুগলি গ্রামীণ পুলিশ আধিকারিকরা থানায় উপস্থিত হয়। উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী ডাকা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে যুবককে থানায় ধরে আনা হয়েছিল। বেল বন্ডে সই করে বেল নিয়ে যুবক থানা থেকে চলে যায়। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার রেল লাইনের ধার থেকে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা দেখলাম প্রতিবেদন। তবে আমাদের আজকের অনুষ্ঠানের একেবারেই সময় শেষ। আমরা অন্যান্য দিন অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের মতন আমাদের এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ হচ্ছে। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।